সো তাহলে পজিশনিং ইকুইপমেন্ট, তার আগে তোমাদের একটু এটা স্লাইড দেখানোর আগে তোমাদের একটু রিডিং মেটেরিয়াল এটা দেখেন। এটা একটু দেখেন, এটা তোমরা ফলো করবা সব সময়। এবার ছবিতে আমি আসবো। তোমাদের মনে হয় এই জায়গাতে দেখাইছিলাম যে এই যে পজিশনিং ইকুইপমেন্ট, আজকে এই জিনিসটা পড়াবো। তোমাদের বলছিলাম যে আমার পড়া কিন্তু এই টেবিলটার মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ট্রাক তোমাদের এগুলা গতদিন পড়ানো হয়েছে, ক্রেন বাকি আছে, কনভেয়ার বাকি আছে, তারপরে স্টোরেজ ইকুইপমেন্ট, ইউনিট লোড ইকুইপমেন্ট বাকি আছে। না 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 না, ইউনিট লোডটাও পড়াইছি, আজকে এটা পড়াচ্ছি পজিশনিং ইকুইপমেন্ট। সো পজিশনিং ইকুইপমেন্ট অনেক রকমের থাকতে পারে, ম্যানুয়াল থাকতে পারে, দ্যাট মিনস হলো কোনো ইকুইপমেন্ট দরকার নেই, তুমি নিজেই হ্যান্ডে অথবা কয়েকজন লিফট করে এই জিনিসটাকে যে জায়গায় রাখা দরকার সেখানে রাখতে পারলা। লিফট ইউজ করা যেতে পারে, আর টিল্ট ইউজ করা যেতে পারে, টার্ন টেবিল ইউজ করা যেতে পারে, ডক লিভার আছে। ডক লিভারটা হলো ঠিক এরকম যে এটাকে এই যে মানে এরকম একটা পাটাতন, আমি ছবিতে দেখাবো, এটা আবার নিচেও নামানো যায়, এটাকে উপরেও নামানো যায়। তারপর বল ট্রান্সফার টেবিল থাকে। বল ট্রান্সফার টেবিলটা তোমরা আমি অনেকটা ইয়ের মতো যে এক জাতীয় মার্বেলের মতো এরকম থাকবে, জিনিসগুলো ঘুরবে, তার উপর দিয়ে জিনিসকে দিলে স্লিপারি ভাবে চলে যাবে জিনিসগুলো। রোটারি ইন্ডেক্স টেবিল থাকতে পারে, দেখাবো গুলো। পার্টস ফিট করার জন্য বিভিন্ন মেশিন থাকতে পারে, এয়ার ফিল্ম ডিভাইস থাকতে পারে, এবং জিনিসগুলোকে একত্র করে তারপরে একটা পলিথিন শিট দিয়ে আমি এরকম করে র্যাপিং করে দিব, সব কনস্ট্রেন করে রাখবো। হোয়েস্ট, এই যে বললাম যে এরকম করে টান দিয়ে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। ব্যালেন্সার থাকতে পারে, ম্যানিপুলেটর রোবোটিক সিস্টেম থাকতে পারে, এবং ইন্ডাস্ট্রিয়াল রোবট থাকতে পারে। এই প্রায় 11 রকমের যে ইকুইপমেন্ট গুলাকে সাধারণত পজিশনিং ইকুইপমেন্ট আমরা বলি। সো আমি তাহলে পজিশনিং ইকুইপমেন্টের একদম ডাইরেক্ট লিটারেচারে চলে যাচ্ছি। এই যে পজিশনিং ইকুইপমেন্ট হলো, it can be used at a workplace to feed, orient, load and unload, or otherwise manipulate materials so that they are in the correct position for subsequent handling, machine, transport, or storage. So that means হলো পজিশনিং ইকুইপমেন্টটা আমরা নর্মালি ব্যবহার করি বিভিন্ন ওয়ার্ক প্লেসে হইতে পারে, ফিডিং এর কাজে ব্যবহার হইতে পারে, ওরিয়েন্টেশনের কাজে ব্যবহার হইতে পারে, লোডিং এবং আনলোডিং কাজে ব্যবহার হইতে পারে, অথবা কোনো ম্যাটেরিয়ালকে যদি ম্যানিপুলেট করার দরকার হয় সেটাকে কারেক্ট পজিশনের জন্য, যে এটা থেকে এটা সরাবো, এত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এই জায়গায় বসে দিই। যে একটু আগে যেটা বলতেছিলাম যে এরকম একটা রাউন্ড একটা টিউব আছে, তোমরা তো ইয়ান্ডাং মেশিন মনে দেখছো, সেইখানে 400 কেজির একটা লোডিং, ধরো এখান থেকে 30 ফিট দূরে আছে, সেটাকে প্রথমে হাইট উপরে নিব, তারপর টেনে এটাকে আনবো, এনে তারপর এনে নির্দিষ্ট একটা পজিশনে বসে আবার এটা স্ক্রু দিয়ে আটকে দিব। সো তাহলে এই সমস্ত কাজগুলোই পজিশনিং এর মধ্যে পড়ে। তো সাবসিকুয়েন্ট হ্যান্ডলিং, মেশিন, ট্রান্সপোর্টেশন or storage. In many cases, positioning equipment is required for and can be justified by the ergonomic requirement of a task. In many cases, positioning equipment is required for and can be justified by the ergonomic requirements of the task. That means ergonomic এরও কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ তুমি তো বুঝতেই পারতেছো যে হিউম্যান লিমিটেশন আছে। তুমি চাইলেই 450 কেজি ওজন এটা তুমি লিফট করতে পারবে না, কিন্তু তোমাকে 450 কেজি ওজন পজিশনিং করার দরকার হইতে পারে, অ্যাঙ্গেলে নেওয়ার দরকার হইতে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার দরকার হইতে পারে। এবং এগুলা যিনি ড্রাইভ করবেন অথবা যিনি এগুলো অপারেট করবেন তারও কিন্তু একটা সেফটি এন্ড এজ ওয়েল এজ তারও একটা কমফোর্ট জোনের মধ্যে এই কাজগুলো করাইতে হবে, ঠিক আছে? অ্যাজ এ কম্পেয়ার টু দ্য ম্যানুয়াল হ্যান্ডলিং, দ্য ইউজ অফ পজিশনিং ইকুইপমেন্ট ক্যান বি প্রোভাইড দ্য ফলোইং বেনিফিটস। এখন আসি পজিশনিং ইকুইপমেন্টে কিছু বেনিফিট আছে। একটা হলো রেইজ দ্য প্রোডাক্টিভিটি অফ ইচ ওয়ার্কার হোয়েন ফ্রিকুয়েন্টলি হ্যান্ডলিং ইজ হাই। যখন অনেক হাই লোড এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার দরকার হতে পারে, এটা হলো কি বলা যায়, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য। আমি আমার একটা কাজের কথা তোমাদের বলতে পারি, সেটা হলো যে আমি যখন যে ইউকে তে পড়াশোনার সময় একটা পার্ট টাইম জব ছিল, সেটা হলো প্যাকেজিং
একটা ফ্যাক্টরি ছিল। বিভিন্ন লিকার বা ইসের এটা একটা প্যাকেজিং। আমার ঠিক তখন মনে আছে যে এরকম বিশাল বড় জিনিস, কি বলা যায়, এই যে আমি তোমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রাকের মতো বলতে, ট্রাক ঠিক না, ঠিক এখানে এরকম করে প্রেসার দিয়ে সেটাকে লিফট করা যায় এবং খুব টান দিলে এটার ওজন কিন্তু অনেক, এটা আমি একা করতে পারবো না, কিন্তু তুমি একা হ্যান্ডলিং করে টেনে এটা নিয়ে যেতে পারবো। ব্যাপারটা এরকম, এটা এমন ভাবে পজিশনিং করা যায়, পরে জাস্ট তুমি যেরকম ভাবে নর্মাল একটু পুশ করলে সে সামনের দিকে আগায় থাকবে, অথবা দুইজন লোক এই কাজটা করা যায়। কিন্তু এটা যদি কোন রকম নর্মাল ভাবে থাকতো, সেটা দেখা গেল যে অনেকজনেও এটা টেনে এই কাজটা কিন্তু করা যেতে পারা যেত না। ইন মেনি কেসেস, সো তাহলে রেজ দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড যদি খুব হাই লোড ফ্রিকুয়েন্টলি সে হ্যান্ডেল করে, তাহলে সেক্ষেত্রে পজিশনিং ইকুইপমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড লিমিট ড্যামেজ to material and equipment when the item handle is heavy or or to hold and damage is likely through the human error or intention. যাই হোক না কেন, মেটেরিয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে যেটা হলো যে ড্যামেজটাকে যেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে নিয়ে আসতে পারি, অ্যাজ ওয়েল এজ কোনো কারণে হিউম্যান এরর বা ইন্টেনশনগত আদার যদি কোনো প্রবলেম হয়, সেটাও যেন কারেক্টিভ করা যায় এবং প্রোডাক্টের কোয়ালিটি যেন ইমপ্রুভ করা যায়। রিডিউস ফ্যাটিক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এখন তোমাকে যদি নির্দিষ্ট একটা ওভারলোডের জিনিসকে যদি ধাক্কা দিতে বলা, হ্যাঁ তুমি একবার পারলা, 10 বার পারলা, 50 বার তুমি কিন্তু পারবে না, তোমার মধ্যে ফ্যাটিক চলে আসবে। ঠিক আছে, ফ্যাটিকের অনেক রকমের ডেফিনেশন আছে, জানতে পারবো। অতএব এটা বডিতে কোনো ফ্যাটিকনেস, ফ্যাটিকটাকে সে কমাবে এবং ইনজুরিসটাকেও কমাবে। কারণ হলো যে এরকম এই ধরনের পুশ এবং লিফটের ক্ষেত্রে তোমার কিন্তু বডিতে নার্ভে স্ট্রেস পড়ে এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করতে করতে মারাত্মক ইনজুরির কিন্তু দেখা দিতে পারে, অথবা কোনো রকমের অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন রকমের ইনজুরি দেখা দিতে পারে। এগুলাকে সে রিডিউস করবে। পয়েন্ট এনভায়রনমেন্ট, মানে আদার হ্যাজার্ডস, এগুলো তো সাধারণত ঠিক আছে। সো দোজ আর দ্য পজিশনিং ইকুইপমেন্টের বেনিফিট। এবার তোমাদের বলছিলাম যে কি কি আছে। এক নম্বর হলো যে আমার ধরো কোনো জিনিসপত্রই নাই, এটা ম্যানুয়ালিও করা যেতে পারে, বাট এটার লিমিটেশন আছে, সব কাজ তুমি ম্যানুয়ালি করতে পারবো না, দীর্ঘক্ষণ একজন লোকের এটা করানো যাবে না। লিফট, টিল্ট ও টার্ন টেবিল আছে, ডক লিভার আছে, বল ট্রান্সফার টেবিল আছে, রোটার ইন্ডেক্স টেবিল আছে, পার্টস ফিডার আছে, ইয়ার ফিল্ম ডিভাইস আছে, হোয়েস্ট আছে, ব্যালেন্সার আছে এবং বিভিন্ন রকমের ম্যানিপুলেটর আছে। ম্যানিপুলেটর আবার 3 রকমের আছে। এক নম্বর রিজিড লিঙ্ক ম্যানিপুলেটর, articulate jeep crane manipulator, vacuum manipulator and industrial rubber. সো আমি যদি আসি যে ম্যানুয়ালি, এটা তো বলছি যে আন্ডার আইডিয়াল সার্কামটেন্সেস ম্যাক্সিমাম রিকমেন্ডেড ওয়েট ফর দ্য ম্যানুয়াল লিফটিং টু অ্যাভয়েড ব্যাক ইঞ্জুরিজ। নর্মালি বলা হয় যে 51 পাউন্ডের বেশি যেন আমরা লিফট না করি, নাহলে ব্যাক ইঞ্জুরি হইতে পারে। আর তোমরা জানো যে আর্গোনমিক্স তোমরা পড়ার কথা, যে আমাদের যে পিছনের যে মেরুদণ্ড আছে সেটা কিন্তু স্ট্রেট এজ যত থাকবে বেটার, বাট এটাকে ব্যান্ড করে আমি যখন লিফট উঠাবো সেটা বসে উঠানো যাবে না, একটা কিন্তু নির্দিষ্ট একটা কি পোস্টার আছে, পোস্টার মেনটেন করে তোমাকে উঠাইতে হবে। আদারওয়াইজ যদি অ্যাবনর্মাল ভাবে ব্যান্ড করো, তাহলে কিন্তু মারাত্মক ভাবে ব্যাক ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। বি ভেরি ভেরি কেয়ারফুল। আর একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই, যে আমরা মনে হয় যে হঠাৎ করে মনে হয় শক্তি দিয়ে কাজটা করে ফেললাম, তখন হয়তো তুমি সার্টেন ব্যথা তুমি পাইলে না। ইভেন বলা হয় যে তোমার বয়স এখন 25 বছর অথবা 18 বছর বয়স, তুমি কোনো ব্যাক ইঞ্জুরি হইলো, তুমি এখন ব্যথা পাইলে না, এই ব্যথা অনুভব হইতে পারে 50 বছর বয়সে গিয়ে। কারণ ওইটা যে আছে, ওইটা কিন্তু অনেক বছর পরে এটাকে আবার রিকারিং করে আদার। তো খুবই কেয়ারফুলি এই যে লিফটিং এবং এইসব জিনিসগুলা করা উচিত, এবং এগুলা কিন্তু মারাত্মক রকমের ইঞ্জুরি তৈরি করে, যে ইঞ্জুরি হিডিন ইঞ্জুরি, এটা সাধারণত দেখাও যায় না এবং এটা রেকটিফিকেশন ভেরি ভেরি টাফ। সো যাই হোক, এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তোমরা আমি ঠিক জানি না, তোমাদের এই আইপির যে হিসাবে তোমাদের এই জিনিসগুলো জানা দরকার। অকুপেশনাল হেলথ এন্ড সেফটি রুলস আছে, বিভিন্ন অর্গানাইজেশনের কারিকুলাম আছে, তাদের বিভিন্ন রকম প্রসিডিউর আছে, স্পেশালি বিভিন্ন ফ্যাক্টরির জন্য বিভিন্ন রকম। এই অকুপেশনাল হেলথ, এটা এখন অনেক কনসার্ন ইস্যু হয়েছে, আগে এগুলো জিনিস কনসার্ন ইস্যু ছিল না। আমরা ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমরা শ্রমিকদেরকে রোবটের মতো মনে করি যে আমরা কাজ আদায় করে নিলাম, এরপর শিখি। এটা কিন্তু আসলে ঠিক না। আমি প্রায় এই কথাটা বলি যে আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল লোকজন, ইনক্লুডিং আমরা সবাই, যদি সবাই একটা কাজের সাথে জড়িত, সেক্ষেত্রে আমরা বলতে পারি সবাই আমরা ওয়ার্কার।
সো তাহলে আমরা যে কাজ করতেছি সেটা কিন্তু আমি যদি দীর্ঘমেয়াদী আমি চিন্তা করি, হ্যাঁ হইতে পারে যে আমি 10 বছর তোমার এনে কাজ করে আমি চলে গেলাম আরেক জায়গায়, বাট আমি তো দেশেই আমি শ্রমটা দিচ্ছি। অথবা আমি যদি এটা মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স হিসেবে যদি ভাবি, তাকে আমার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হলে তাকে কিন্তু হেলথ এন্ড সেফটি ম্যানেজ করে কিন্তু চলতে হবে। তার যদি দেখা গেল যে আমার 14 বছর তাকে কাজ করানোর কথা, সেক্ষেত্রে 5 বছর কাজ করার পরে সে শেষ ইনজুরিতে পড়ে গেল, এটা কিন্তু আমরা ভাবি শুধু শর্ট টার্ম, ইন দ্য লং টার্ম কিন্তু দেশের জন্য ক্ষতি, টোটাল ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি, এইভাবে আমরা কেউ কিন্তু ভাবি না। ইভেন নাও যারা শ্রমিক, যারা শ্রম বিক্রি করতেছে, মানে শরীরের ঘাম বিক্রি করতেছে, তারাও কিন্তু তাদের নিজের সেফটিটা জানে না। আমি ছোটখাটো আমার যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স বা তাদের সাথে কাজ করে, যেমন আমি যে ভ্যাকসিনগুলোতে কাজ করতাম, এটা তো বুঝতেই পারতেছো, মানে একটা শিফটে যতটুকু আমার মনে পড়ে 30 থেকে 40 জন ওয়ার্কার ছিল। সো এজ এ প্রোডাকশন অফিসার হিসেবে ওই 40 জন ওয়ার্কারে মেনটেন করতে হতো, এবং আমি দেখতাম যে তারাও তাদের নিজস্ব সেফটির ব্যাপারটা তারা দেখতো না, এবং এত বেশি কনসার্ন ইস্যু হতো না। আমার এখনো স্পষ্ট মনে আছে যে ওই কস্টিক সোডিয়াম হাইড্রোক্সাইড যখন ঢালে, তখন দেখা গেল ঢালার সময় একটা ওয়ার্কারের চোখের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ঢালার সময় ভেরি কেয়ারফুল, অনেকটা মানে পানির মধ্যে যেরকম গরম পানির মতো টকবক করে সেরকম অবস্থা তৈরি হয়। চোখে গগলস ইউজ করা উচিত, কারণ এই স্প্ল্যাশ চোখের মধ্যে লাগতে পারে, এবং বুঝছো সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই করোসিভ, চোখ এবং আদার্স তোমার স্কিনের ক্ষতি করতে পারে। এবং সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, তেমন বেশি ইনজুরি হয়নি, বাট কিন্তু ক্ষতি হয়েছে, ক্লিয়ার? সো তাহলে সে যদি একটা সেফটি গগলস ইউজ করতো এবং এটা যদি না করতো, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু হইতে পারতো না। আরেকটা জিনিস মনে আছে, যে ওয়ার্কারে পাঠিয়েছিলাম সেই একটা মনে ভুল করছিল, সেটা হলো যে রাত্রে 4টার দিকে ওই যে ক্রেন বা হোয়েস্ট বলতেছি তো, এটাকে কিন্তু ওই যে 400 কেজি ওজন যে রাখলাম, সেটা কিন্তু আবার আনটুইস্টেড করে খুলতে হবে, খুলে তারপর কিন্তু এটাকে টান দিতে হবে। সে এটা না করে মেশিনটা টান দিয়েছে। টান দেওয়ার কারণে দেখা গেল যে পুরো মেশিন সহ টান দেওয়া হয়েছে, এবং নিচের অনেক রকমের যে বাল্ব আছে, পাইপ আছে, পানির সংযোগ থাকে মেশিনের সাথে, স্টিমের সংযোগ থাকে, এবং সেগুলা আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা হয়নি, বড় দুর্ঘটনার দিকে যেতে চাচ্ছিল, বা মেশিনের অনেক বেশি কিন্তু ক্ষতি হয়েছিল। সো তাহলে এই ধরনের সেফটি ব্যাপারগুলো, ইস্যুগুলো এখন খুব কনসার্ন ইস্যু, এবং এগুলোকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত এবং বাধ্য করা উচিত যে তাদেরকে যে এই ধরনের সেফটি প্রিকশন নিয়ে তারপর কিন্তু কাজ করা উচিত, ক্লিয়ার? এবং এটি বলছে যে NIOSH, এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশন হেলথ এন্ড সেফটি 1991, তারা বলছে লিফটিং ইকুয়েশন হুইচ ইউজ 6 মাল্টিপ্লাস টু রিডিউস ম্যাক্সিমাম রিকমেন্ডেশন ওয়েট ফর লেস দেন আইডিয়াল লিফটিং টাস্ক। এবং তাদের বিভিন্ন রকম টাস্ক আছে এবং সেগুলা রিকমেন্ডেড কিছু প্যারামিটার আছে, সেগুলো মেনটেন করা উচিত। সো তাহলে আমি একটা করে আসি, তোমাদের জিনিসগুলো একটু মানে একটা গ্ল্যান্স একটু দেখায় দিই। এক নম্বরে লিফট অথবা টার্ন টেবিল, এই যে এটা তো বুঝতে পারছি, এটাকে কিন্তু প্রেসার দিয়ে বসায় দেওয়া যায়, আবার এরকম করে এটাকে উঠায় দেওয়া যায়। আমি কি বুঝতে পারছি? দেখবে নিচে যদি রাখো তাহলে সহজে জিনিসগুলো রাখলে, এরপর উপরে উঠানোর জন্য তোমার ধরার দরকার নেই, এরকম করে পুশ বাটনের মতো আছে, সে উপরের দিকে উঠবে। ইউজড when positioning involves the lifting, tilting or running of the load, can be used to reduce or limit a worker lifting or reaching motion, and pellet load levers are lift and turn tables used in the manual. এখানে পুরো প্যালেট সহ এগুলো সহ সাধারণত বসানো যায়। ডক লিভার তোমাদের মনে বলছিলাম, ডক লিভারটা হলো এরকম, এই যে একটা গাড়ি আছে, এটাকে এরকম করে আমি ট্রেল করে দিতে পারবো, মানে দ্যাট মিনস এটা তো আছে প্যারালেল, এটাকে এরকম করে কার্ভ করে দেওয়া যাবে, মানে ঠিক এরকম করে দেওয়া যাবে। গাড়িটা উঠলো, উঠার পর আবার এরকম হয়ে যাবে, তারপর আবার এই টোটাল গাড়িটা এই যে ক্রেনের ভিতরে ঢুকে যেতে পারবে, এটাকে ডক লিভার। আমি তোমাদের ভিডিও দেখাবো না। বল ট্রান্সফার টেবিল হলো এই যে এরকম কি বলে রোলারের মতো, এরকম তার নিচে এরকম বল থাকবে, অনেকটা যে ইসের ক্ষেত্রে আমি দেখছি যে বিমানবন্দরে দেখবা যে লাগেজ যে বিমান থেকে যে ছেড়ে দেয়, সেখানে এরকম রোলারের মতো বলের মতো থাকে। তারপর এখান থেকে যদি আমি যে পুশ করে দিই, যত ওয়েটে থাকে না তাদের ঠিক সেই এই বলগুলো ঘোরার কারণে সে সামনের দিকে আগাইতে থাকে। এটা অনেকটা কনভেয়ারের মতো। ইউজড ইন কনভেয়ার সিস্টেম টু পারমিট ম্যানুয়াল ট্রান্সফার to and from the machine and conveyors and between different section of the conveyors. Single load are pushed on the table. Ball friction limit the maximum load weight. এটা প্রায় 600 পাউন্ড পর্যন্ত ইজিলি এটা দেওয়া যায়। দ্যাট মিনস এখানে কোনো রকমের পাওয়ার জেনারেশন দরকার নাই, এটা জাস্ট তুমি একটু হালকা করে পুশ করে দিবে, সে সামনের দিকে ঠিক আগাইতে থাকবে। এটা বল ট্রান্সফার টেবিল, পাওয়ার কনজাম্পশন তেমন বেশি লাগে না এখানে। রোটারি ইন্ডেক্সটা হলো এরকম একটা রাউন্ড একটা টেবিল, দেখছো বিভিন্ন ওয়ার্কিং স্টেশন থাকতে পারে, এই জিনিসটা ঘুরবে,
ধরো এখানে একটু একটা পার্টস অ্যাসেম্বলিং করা হলো, এটা হলো 1 স্টেশন, সেখান থেকে 2 তে আসলো, 2 এর কাজটা এরকম ভাবে ঘুরে 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 কাজটা করতে পারে। এটা হলো রোটারি ইন্ডেক্স টেবিল, used for the synchronous transfer of small parts from station to station in a single work center. Circular table rotates in a discrete interminate step to advance parts between station located along the perimeter. Since each parts moves between মোট কথা আমরা জবগুলোকে যদি ভাগ করে দেই, এরকম বড় একটা টেবিল থাকবে, একটা কর্নারতে স্টার্ট করলাম, ধরে নাও যে 5টা স্টেপ আছে, বিভিন্নভাবে ঘুরে 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 জাস্ট কাজগুলো, মানে তোমার নিজে পুশ করার দরকার নেই, তুমি কাজটা করার পর ছেড়ে দিলা, সেই জায়গায় চলে যাবে, এখানে চলে। এটা হলো রোটার ইন্ডেক্স টেবিল। তারপর হচ্ছে পার্টস ফিডার থাকতে পারে। আমি তোমাদের গার্মেন্টসে বলতে পারি সেলাই মেশিনে বাটন অ্যাটাচিং একটা মেশিন আছে। সো আমরা নর্মালি ট্রেডিশনাল মেশিনগুলোতে কি দেখতাম, একটা বাটন হাতে দেওয়া হয়, তারপর বাটনটাকে সে কি বলে অ্যাটাচ করে। এটা 4টা হোল থাকতে পারে, 2টা হোল বা 3টা হোল থাকতে পারে। বাট এখন চলে আসছে এরকম যে একটা এরকম সাকশন টিউব থাকবে, একটা এরকম বোতলের মতো থাকবে, তার মধ্যে বাটন তুমি ঢেলে দিবা, অটোমেটিক বাটন সে এরকম করে সাকিং করে নিয়ে আসবে, এবং তুমি যখন কাজ করবা অটোমেটিক সে এরকম ক্ল্যাম্পের মধ্যে একটা একটা করে বাটন আসতে থাকবে, তুমি কাজ করতে থাকবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকমের পার্টস থাকতে পারে, এটা ফিডিং ম্যাটেরিয়াল মতো থাকতে পারে, এটা হলো পার্টস ফিডার বলা হয়। এখানে ফিট করে দিবে, সে অটোমেটিক যে জায়গাতে নেওয়ার কথা সেখানে পার্টস গুলো ফিট করে দিবে, ঠিক আছে। এটা অটোমেটিক হতে পারে, ম্যানুয়াল সিস্টেমও সাধারণত থাকতে পারে। Motion of parts a random pile channel so that each part automatically assume a specific orientation where the sometimes of part defined is possible orientation. এটা তুমি ভিডিও টিডিও দেখলে আর ভালো করে বলতে পারবা। এয়ার ফ্লেম ডিভাইস ইউজ টু এনাবল প্রিসিশন পজিশন হেভি লোড। এটা কি, এটা একটু তোমাদের বলি। এটা হলো যে এই যে এক জাতীয় মানে আমি জিনিসগুলোকে রাখার পর লোডটাকে এটা কনস্ট্রেন করে দেওয়ার জন্য 10 থেকে 50 পাউন্ডালস পার স্কোয়ার ইঞ্চ এই প্রেসারে এয়ার ইউজ করা হয়, থিন থিন ফিল্ম ইউজ করা হয়। এয়ার ইউজ টু ফ্লোট লোড আপ টু 3000 পাউন্ড। মানে ব্যাপারটা হলো ইসে, এটা হলো যে এক জাতীয় বাতাস দিয়ে একটু ফ্লোটিং এর ব্যবস্থা করা হইতেছে, ঠিক আছে। সো দ্যাট হরিজেন্টাল পুশ অফ 1 পাউন্ড ক্যান মুভ 1000 পাউন্ড। আমি কি বুঝাতে পারছি? এটা অনেকটা ইয়ের মতো, দ্যাট মিনস হলো প্রোডাক্টটা আমি রাখতেছি, নিচে একটু বাতাস দিয়ে সেটাকে হালকা করে দিতেছি, অতএব তুমি তুমি কিন্তু পুশ করতেছো 1 পাউন্ডে, কিন্তু সে কিন্তু প্রায় 1000 পাউন্ড লোডে এরকম করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম সরাইতে পারবে, ঠিক আছে, বাতাসকে ইউজ করে। ফ্লোটিং অ্যাকশন এনাবলস লোড টু রোটেট ট্রান্সফার। আমি তোমাদের একটু কথা বলি, এটা অন্য প্রসঙ্গে। তোমরা কি জানো যে বুলেট ট্রেনের একটা মেকানিজম আছে, আমি যদি ভুল না করি, কেউ একটু কথা বলে বুলেট ট্রেন রেশাদ। এই যে ধরো 500 মাইল স্পিডে যায়, এটার তুমি একটু মেকানিজম গুলো দেখো, যে ট্রেন যে থাকে না, ট্রেন যে চলে, ট্রেন কিন্তু চাকার উপর দিয়ে নরমালি চলে। এটারে যতই একটা স্পিড দাও, একটা লিমিট আছে কিন্তু, কারণ এখানে ফ্রিকশন আছে, আদার জিনিসগুলো কাজ করে এখানে, ঠিক আছে। সো ওই ট্রেনের মেকানিজমটা আমি যদি ভুল না করি একবার মনে পড়ছিলাম, সেটা হলো যে ট্রেনের মধ্যে ওই চাকা এবং নিচের যে রেলটা আছে এটার মধ্যে সমমেরু তৈরি করে। সমমেরু আমি কি বলতে পারছি, তখন সমমেরু কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলতো? সেম পোল করবে স্যার, বিকর্ষণ করবে। ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, সো দ্যাট ট্রেনটা আপ হয়ে যায়। যখন ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন ট্রেনটা আপ হয়ে যায়। আপ হওয়া মানে কি, সে অনেকটা ইয়ের মতো কাজ করতেছে না, আই মিন কি বলে এরোপ্লেনের মতো না কাজ করতে, ক্লিয়ার। তারপর এটাকে স্পিড দেওয়া হয়, সো দ্যাট তুমি মনে হবে ট্রেন যাচ্ছে, কিন্তু ট্রেলের উপর দিয়ে ট্রেনটা কিন্তু ভেসে যায়। আমি বলতে পারি কোশ্চেনের সাথে এটা পড়ে যায় না কেন, ওইটা ঠিক ঠিক ওভাবেই ব্যালেন্সিং করা। সো নরমালি চাকার উপর দিয়ে আমি যত স্পিড দিতে পারতাম, ওখানে স্পিড কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে। এবং আমি আগে বলি যে সুপার পাওয়ার যখন বেশি অনেক পর্যায়ে তার কন্ট্রোলিং পাওয়ারটাও তত বেশি থাকতে হবে, এবং দুর্ঘটনা ঘটলে মারাত্মক কিছু। কিন্তু যেটা বলতেছিলাম যে জার্মানি এবং এজ ওয়েল এস চায়না, এজ ওয়েল এস চীন, জাপান, কোরিয়া, এরা যে সাধারণত বুলেট ট্রেন সিস্টেমটা চালু করছে, এটার মধ্যে নাকি এই মেকানিজমটা ঠিক আছে। এটা অনেকটা ঠিক এটাই লোডকে। স্যার এটার গবেষণায় লেটেস্ট যেটা গবেষণা ছিল স্যার 2015 সালের দিকে স্যার, ওটা তো বাংলাদেশি একটা সায়েন্টিস্ট চিফ গবেষক ছিল স্যার। আচ্ছা আচ্ছা, মানে কোনটা, যে বুলেট ট্রেনের? এটা জি স্যার, বুলেট ট্রেনের, যেটা জাপানের কাজ চলতেছে বর্তমানে। সেটা আমি শুনছিলাম যে
আমি ঠিক জানি না এটা বাস্তবায়ন হচ্ছে কিনা। সেটা হলো যে ট্রেনটা ইসের উপর দিয়ে যাবে, ট্রেলের উপর দিয়েই যাবে, কিন্তু সেটা যে নর্মাল যে ট্রেডিশনাল কিন্তু চাকা ভেসে দিয়ে থাকবে করে সেটা পুরোপুরি না, স্যার। এটা ভেসে যাবে। তো ভেসে গেলে স্পিড অনেকটা মানে এয়ার জেটের মতো হবে আর কি। সো তাহলে এটাই অনেকটা যে এয়ার ফিল্ম দিয়ে এটাকে লিফট করা হইতেছে, এবং এটা 1 পাউন্ড আমি যদি লিফট মানে করি, প্রায় 1000 পাউন্ডকে লোডকে সে সামনে পেছে নিতে পারতেছে, ঠিক আছে। স্যার আমাদের অ্যাপারেল ল্যাবের মধ্যে ব্যান নাইফ মেশিনের মধ্যে স্যার এরকম এয়ার সাকশন দেখছিলাম স্যার। এটা হলো সাকশন, এয়ার সাকশন। এয়ার সাকশনটা হলো যে সাপোজ আই মিন জিনিসগুলোকে স্কুইজিং করার জন্য ব্যবহার করা হইতেছে, ঠিক আছে এটা। বাট এটাকে হলো এরকম করে মানে উল্টা দেয়, এটা হলো সাকশন করা হয়েছে, এটাকে এইভাবে মানে কোনো একটা মেশিনে বা পার্টসের নিচে দিয়ে এটাকে একটা ফ্লোটিং লেভেলে আনা, জি স্যার। ঠিক এইটা আর কি। তো তার মানে কি স্যার এটা হচ্ছে নিচ থেকে এয়ার ফ্লো দিয়ে ভাসায় রাখবে ট্রেনটাকে হুম নাকি? হুম হুম হুম, এই যে দ্যাট হরিজন্টাল পুশ। আচ্ছা স্যার, এটা এরকম করা যাইতো না? মানে আমি বুলেট ট্রেনের কথা বলতেছি আর কি। হুম, বুলেট ট্রেন যেই পথ দিয়ে চলবে ওখানে হচ্ছে ওই পথে একটা চুম্বক থাকবে, আর বুলেট ট্রেনের তলায় আর একটা বিপরীতধর্মী চুম্বক থাকবে। যখন ট্রেন স্টার্ট হবে তখন ওর চুম্বকত্ব কার্যকর হবে, আবার যখন ট্রেন অফ হয়ে যাবে তখন ওর চুম্বকত্ব করবে, লোপ পাবে আর হ্যাঁ কি। হ্যাঁ, ওটাই এমনি তো এমনি। ইলেকট্রোম্যাগনেট দিয়ে কন্ট্রোল করে হ্যাঁ আরকি। হ্যাঁ, সেম জিনিস। ট্রেনের সিস্টেমটা তো এটাই অ্যাকচুয়ালি। তাই। যখন ট্রেন চলবে তখন এই যে স্টার্ট করবে, মানে চুম্বকত্ব স্টার্ট হয়ে গেলো, ট্রেনটা একটু আপ হলো, স্পিড হ্যাঁ হ্যাঁ। হলো, সে চলে যেতে থাকলো অনেকটা বাতাসের উপর দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে। Yes, sir. নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সে স্ট্যাটিক হবে এবং চুম্বকত্বকে কমায় দেওয়া হবে, সে আবার নিচের দিকে নেমে। এক্ষেত্রে স্যার এয়ার ফ্লোটা বেশি আপনার হচ্ছে কস্টলি হয়ে যাচ্ছে না? এয়ার ফ্লোটা নিচ থেকে এয়ার ফ্লো দেওয়াটা চুম্বকত্ব থেকে। কস্ট এফেক্টিভ ওইটা আমি আমি ঠিক জানি। আমার যেটা মনে হয় যে এটা তো খুব বড় আকারের না, এটা তো মানে ট্রেনের কথার ক্ষেত্রে চিন্তা করে না, এটা তো ছোট। আচ্ছা এই যে 10 থেকে 15 পিএসআই প্রেসার, এটা তো একটা কম্প্রেসার দিয়ে এই কাজটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটার ক্ষেত্রে ঠিক আছে স্যার, হ্যাঁ, এটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু জি জি। ট্রেনের ক্ষেত্রে তো আর এটা ইউজ করেন না। ইলেকট্রোম্যাগনেটিক এর কথা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য তো ব্যাপার আছে, এখানে তো আরো ইকুইপমেন্ট যন্ত্রপাতি ব্যবহার করা এখন, জি স্যার। ঠিক আছে। সো তাহলে হোয়েস্ট তো চিনতেই পারতেছে, অনেকটা ক্রেনের মতো জিনিসগুলাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সলেশন করতে পারি, লিফটিং করতে পারি, নিচের দিকে নামাইতে পারবে। এটা দুই রকম হইতে পারে, এই যে এরকম করে ম্যানুয়ালি হইতে পারে, এরকম টান দিয়ে সেটা কাজ করা যায়, আবার দেখা গেল এরকম তোমার কাছে সুইচিং সিস্টেমও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকমের হাইট অ্যাডজাস্টমেন্ট করে এটাকে লিফট করা হয়, এবং অ্যাজ ওয়েল এস এক জায়গা থেকে আরেক জায়গায় ভার্টিক্যাল ট্রান্সলেশনও কিন্তু আমি করতে পারছি। দ্যাট মিনস হলো আমি ঠিক উপরে দিব, এন্ড অ্যাজ ওয়েল এস আমি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ট্রাভেল করতে পারবো। তোমাদের যেটা বলছিলাম যে আমি হলো এই জায়গায় আমার মেশিনটা আছে, এখান থেকে 30 ফিট দূরে আমার এখন লোড আছে, লোডটাকে সে উঠাবে, উঠে নিয়ে আবার নির্দিষ্ট জায়গার মধ্যে সে রাখবে। ব্যালেন্সারও আছে, তুমি জিনিসগুলোকে আনলা, এনে তারপর নির্দিষ্ট একটা পয়েন্টে ব্যালেন্স করে তারপর এটা বসাইতে হবে। এটা এটা এবং অবভিয়াসলি প্রিসাইজ পজিশনিং লাগবে। তুমি মনে হয় দেখছো পদ্মা সেতুতে বিশাল যে ক্রেন গুলো লাগছে, যে একদিন যায় বাতাসের কারণে সরে আসে, কারণ কি এটা খালি যেন তেন ভাবে বসাইলে হবে না। এটার এই যে স্ক্রু আছে, এটা ঠিক এই জায়গাতেই এনে বসতে হবে, এটা তুমি হাত দিয়ে তো করা সম্ভব না। পুরো রোবোটিক সিস্টেম এই জায়গায় এসে বসবে, তারপর তারপর জিনিসগুলো তুমি অ্যাটাচমেন্ট করবা। সো এখানে টোটাল একটা ব্যালেন্স এন্ড অ্যাজ ওয়েল এস কি বলা যায়, টোটাল ডিগ্রি এবং এভরিথিং মেজারমেন্ট করার এখানে একটা ব্যাপার আছে। ম্যানিপুলেটর আছে, এটা দেখতে অনেকটা ছোটখাটো রোবটের মতো। দ্যাট মিন জিনিসগুলোকে নিয়ে এক জায়গায় রাখলা, এই করা, এগুলোকে বলা হয় ম্যানিপুলেটর, ঠিক আছে। এটা হলো ম্যানিপুলেটর ফিল দ্য গ্যাপ বিটুইন দ্য hoist and industrial robots. They can be used for wider range of positioning tasks that hoist and are more flexible than industrial robots due to their use of manual control. এটা আবার বিভিন্ন রকমের আছে, যেমন রিজিড লিঙ্ক ম্যানিপুলেটর আছে, তারপরে হলো আর্টিকুলেট থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম ভাগ আছে, ভ্যাকুয়াম ম্যানিপুলেটর থাকতে পারে। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট। ইন্ডাস্ট্রিয়াল রোবট বুঝতে পারতেছো যে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট রকমের রোবট তৈরি করা হয়, ইউজড ইন পজিশনিং টু প্রোভাইড ভার্টিক্যাল প্রোগ্রাম মোশন লোডস। তোমাদের একটু বলি যে মনে আছে যে একবার ওই যে রাশিয়ান একটা জাহাজ, মানে সাবমেরিন, পানির কত ফিট নিচে আটকা পড়ে গিয়েছিল, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অক্সিজেন তার ফুরিয়ে যেতে নিছিল, এবং ধরে নিছিল যে রাশিয়াতে নর্মালি অনেকের কাছে হেল্প তারা সাধারণত চায় না।
এখন দেখলো যে তারা আর তাদের টেকনোলজিক্যাল বা তাদের সাপোর্ট অনুযায়ী পারতেছে না, এরপরে সম্ভবত ইউকে কে জানাইলো। সো ইউকে এর যে স্পেশালাইজড লোক সে দ্রুত ওখানে জাহাজ নিয়ে চলে গেল, এবং তা তুমি কি মনে হয় যে এটা ফিশিং নেটে আটকা পড়ে গেছিল জিনিসটা, ওই নেটটাকে কেটে কিভাবে বের করছে, এটা হলো উপর থেকে সে ম্যানিপুলেটর নিচে পাঠিয়ে দিছে এবং উপর থেকে সে কিন্তু এটা মুভ করে কেটে তারপর কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। এরকম স্পেশালাইজড এক্সপার্ট কিন্তু থাকে, যদিও রাশিয়া অনেকদিন সময় নিচ্ছে, আমার ধারণা ছিল 4-5 দিনের মতো নেওয়ার পরে পরে দেখা গেলো যে আর সে আর কুলাইতে পারতেছে না, তখন ইংল্যান্ডের কাছে সম্ভবত বা ইউনাইটেড কিংডমের কাছে হেল্প চাইলো, এটা কয়েক বছর আগের কথা, তারা গিয়ে পরে সাবমেরিনের টোটাল জিনিসটাকে তারা উদ্ধার করতে পারছে। ক্লিয়ার? যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল রোবট থাকতে পারে, এগুলো সাধারণত ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল রোবট বলা হয়, বিভিন্ন সেন্সর থাকে এবং ইনফরমেশন ফর কমপ্লেক্স কন্ট্রোল অ্যাকশন থাকে, এবং সেগুলো দিয়ে বিভিন্ন মেশিনে ফ্যাব্রিকেশন, ইন্সপেকশন, অ্যাসেম্বলি টাস্ক এগুলো সাধারণত করা হয়। বিভিন্ন রকমের সেভারাল রিজিড লিঙ্ক থাকে, হ্যাঁ, এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট। আমি তোমাদের একটু ছবিটা দেখাবো, যেটা স্লাইড ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করে তোমাদের এই জিনিসগুলো দিয়ে আজকে শেষ করে দেবো। এই যে বলছিলাম লিস্ট অফ দ্য ইকুইপমেন্ট, ম্যানুয়াল, লিফট, টার্ন টেবিল, ডক লিভার, বল ট্রান্সফার, রোটারি ইন্ডেক্স, এগুলো তো তোমরা সবাই দেখছো, একটু আগে তো বললাম এগুলা। আমি যদি আসি ম্যানুয়ালের ক্ষেত্রে এই যে ধরো নো মেশিন ইনভলভ আন্ডার দিস আইডিয়াল সার্কামস্টেন্সেস, ম্যাক্সিমাম রিকমেন্ডেড ওয়েট ফর ম্যানুয়াল লিফট হলে 51 পাউন্ডের বেশি উঠানো সাধারণত উচিত না, এবং দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে প্র্যাকটিস করা উচিত, আমরা বসে এই লোডটা উঠাই, এটা কিন্তু না, ঠিক না, কিভাবে উঠাইতে হবে সেটা দেখানো হলো। টার্ন টিল্ট, টার্ন টেবিল গুলো দেখছো তো, এখানে ছোটখাটো কাজে এই কাজগুলো সাধারণত করা হয়। রিডিউস অর লিমিট ওয়ার্কার্স লিফটিং রিচিং মোশন, তারপর প্যালেট অর লোড লোড লেভেলার্স, এর মধ্যে প্যালেট এবং টোটাল জিনিসগুলোকে বসায় দেওয়া যায়, তারপর তুমি জ্যাকের মাধ্যমে এটাকে লিফট করা যায়, ঠিক আছে। ডক লিভারের কথা বলা হয়েছিলাম, ডক লিভারটা এরকম থাকবে, তারপর এনে গাড়ি ওঠার পর এটাকে আবার এরকম করতে পারে। ইউজ এ লোডিং ডক টু কম্পেনসেট ফর দ্য হাইট ডিফারেন্স from a ramp to the breeze, the distance between the dock and truck, it must be able to compensate for up and down movement of the trailer, ঠিক আছে। ইউজুয়ালি ইনক্লুড র্যাম্প, তারপর ডক লিভারে বিভিন্ন রকমের দেওয়া আছে, যে বল ট্রান্সফার টেবিলের কথা তো বললাম, ঠিক আছে। ইউজড ইন এই যে ইয়ের কথা বলতেছিলাম যে ব্যান্ড নাইফ মেশিনে কিন্তু বল ট্রান্সফারের ব্যবস্থার মতো আছে, দেখছো ব্যান্ড নাইফ কাটিং মেশিনে ওই যে জি স্যার, টেবিলে ছিল। বলের মতো আছে, এটা কিন্তু বল ট্রান্সফার টেবিলের একটু অংশ এখানে আছে। রোটারি ইন্ডেক্স টেবিল তো একটু আগে বলছি, যে সার্কুলার টেবিল, রুটের ডিস্টেন্স ইনক্রিমেন্ট, এই ছবি তোমাদের দেখানো হয়েছে, বিভিন্ন ওয়ার্ক স্টেশন গুলো থাকবে, সেখান দিয়ে তুমি কাজগুলো করতে পারবো। পার্টস ফিডার থাকতে পারে, এই যে পার্টস ফিডার দেখতে পাচ্ছ, এরকম ফিড হবে, এই যে এই জায়গায় থাকবে, তারপর যে জায়গায় দেওয়া দরকার সেখান থেকে সে টেনে অটোমেটিক সে নিয়ে নিবে। এয়ার ফিল্ম ডিভাইস বলা হইতেছে এখানে, থিন এয়ার ফিল্ম অফ কম্প্রেসড এয়ার ইউজড টু ফ্লোট লোড আপ টু, এই যে দেখছো প্রায় 3 লাখ পাউন্ড, সো দ্যাট হরিজেন্টাল পুশ 1 পাউন্ড ক্যান বি, মানে তুমি হরিজেন্টালি 1 পাউন্ড করতেছো কিন্তু মূলত মুভ করবে সে 1000 পাউন্ডকে, ঠিক আছে। টু রোটেট অর ট্রান্সলেট ইন এনি ডাইরেকশন ইন দ্য হরিজেন্টাল প্ল্যান, এই যে এয়ার ফিল্ম ডিভাইসের বিভিন্ন রকম চিত্র এখানে দেওয়া আছে, ঠিক আছে। হোয়েস্টের কথা তো বললামই, এটা হলো লোডটাকে টানবে এবং সামনে পিছিয়ে সাধারণত নেওয়া যায়। ক্রেনের কথা আমি সাধারণত বলতে পারি, এটা বিভিন্ন রকমের ক্যাপাসিটি থাকতে পারে, লাইট ডিউটি থাকতে পারে, মিডিয়াম থাকতে পারে, হেভি থাকতে পারে, সিভিয়ার ডিউটি থাকতে পারে, ডিপেন্ড করতেছে যে আসলে কোন ফ্যাক্টরির জন্য কি পরিমাণ। যেমন যদি আমি ইয়ের কথা বলি, বিভিন্ন রকম ফ্যাক্টরিতে যদি যাই যেখানে খুব হেভি লোড, সেখানে সাধারণত হেভি এটা সাধারণত লাগবে, যে এই যে বুঝতে পারছো, এখানে অটোমেটিক সিস্টেম থাকবে, লোডটাকে ট্রান করবে, ক্রেনের ক্ষেত্রে আবার ক্রেনের ক্ষেত্রে থাকবে, এবং কত পাউন্ড লিমিট এখানে দেওয়া আছে। ম্যানিপুলেটরের কথা বলা হলো, যে ইউজড ফর ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল ট্রান্সলেশন রোটেশন অফ দ্য লোড, এই যে বিভিন্ন রকম ম্যানিপুলেটর এখানে ব্যবহার করা হয়, এই ক্রেনের মতো জিনিসে সে এটা ধরে এটাকে নিয়ে সাধারণত কাজ করতে পারবে। 3 টাইপস অফ ম্যানিপুলেটর, রিজিড লিঙ্ক, আর্টিকুলেট এবং ভ্যাকুয়াম। ইন্ডাস্ট্রিয়াল রোবটের কথা তো বললামই, এই যে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউজ করা হয় বিভিন্ন কাজের জন্য। তো ঠিক আছে, তাহলে আজকে জাস্ট এই পর্যন্ত, ওকে।
তোমাদের পার্সেন্টেজ গুলো দিয়ে দিই। রোল নাম্বার 1 আসছে, জি স্যার। রোল নাম্বার 2, 3, Yes, sir. 4, 5, 6, Yes, sir. Sir, 5 আছে। আচ্ছা 5, 7, Yes, sir. 8, Yes, sir. 9, 15, Yes, sir. roll number 16, Yes, sir. 17, 18, 19, 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 24, 28, 26 Yes, sir. 27, 27, sir. 28, 26 আছে স্যার 26, 27, 28, Yes, sir. 27, sir. 27, 28 আছে? Yes, sir. Yes, sir. আছে না 28? জি স্যার। Roll number 29, Yes, sir. 30, 31, 33, Yes, sir. 34, 35, 35, 36, Yes, sir. Sir, 36 present, sir. হ্যাঁ 36 দেওয়া হয়েছে। Roll number 38, 39, Yes, sir. roll Yes, number sir. 007, Yes, sir. 007, sir. and Sir, 19 টা sir 19 টা আছে স্যার 19 হ্যাঁ 19 দিয়েছি। আর কেউ বাকি 17 আছে? প্রবলেম হয়েছে স্যার। স্যার নেটের 17 প্রবলেম স্যার। হচ্ছে স্যার। 17 কার কার? 17 আনিকা কাদের। আনিকা কাদের দিয়ে দিব ওয়াস্টে? জি স্যার, ও আছে কিন্তু ওর মাইক অন করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আনিকারে দিয়ে দিবা। লিংকে জয়েন করতে পারবো। আর তো কেউ বাকি নাই? স্যার রোল 7 দেওয়া হয়েছে? রোল 7 দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, খোদা হাফেজ। Yes, sir. Assalamu alaikum. আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? বুঝিনি এমন কিছু আছে আজকে? কিছু বলার দরকার আছে আর? না, স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, খোদা হাফেজ।